উত্তরায় আবাসিক ভবনে আগুন, 6 জনের মৃত্যু, 13 জনকে জীবিত উদ্ধার, কয়েকজনের শঙ্কাজনক অবস্থা। একটু পরেই খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা, জিয়া উদ্যানে মানুষের ঢল। গণভোটের পক্ষ নেয়া সরকারের উচিত নয়, মন্তব্য আমির খসরুর। শহীদের রক্ত নিয়ে উপহাস নয়, আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। শুক্রবার সকাল 7:50 আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ফায়ার সার্ভিস জানায়, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও 3 জন মৃত্যুবরণ করেন। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছে। আহতদের রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। 3-4 বার হলো আমার দেখা হয়। ও অফিস থেকে আসে, ও এসকেমে জব করে, এসকেমে হেড অফিসে জব করে। এখানে ও নামে গাড়ি থেকে 11 নম্বর চৌরাস্তায় আমিও নামি। দেখালে ভাই কি অবস্থা, কেমন চলতেছে। দুনিয়ার অনেক কথাই হয় আমাদের। ভার্সিটি নিয়ে আলাপ হয়, জব নিয়ে আলাপ হয়, পার্সোনাল লাইফ, ও এখানে কিভাবে থাকতেছে, এগুলো মানে আমার এখানে কল্পনাতে আসে নাই যে এখানে যে অগ্নিকাণ্ডে ও মারা গেছে। ভিতরে আমরা দেখলাম যে 2 জন মানুষ একদম পুরো ঝলসে গেছে মুখ। ওনাদের বেশি যতটুকু শরীর ঝলসে তার চেয়ে বেশি ঝলসে গেছে চেহারা। সম্ভবত যে ধুমার কারণে ওরা হয়তো ধুমা দিয়ে দৌড় দিছে, আগুনের ফুলকুলিটা ওনার লেগে গেছে, এটা আমাদের সম্ভবত ধারণা। আমি দেখছি শুধু মানুষ হাহাকার, সবাই বাঁচার জন্য আত্মনাদ করতেছে, হাতগুলো বের করে দিচ্ছে। আমরা শুধু দাঁড়ায় এই ছবি দেখতে পাচ্ছি। আর ফায়ার সার্ভিসের লোক পানি সাপ্লাই দিচ্ছে, কিন্তু গ্রিল কাটতে পারে নাই, তাদের কাছে কোনো যন্ত্র নাই। এই ঘরে আসা দেখি যে আগুন আসলে আসে পড়ছে, আমাদের যান বাঁচাতে হবে। তখন আমার নাতি-নাতকন নিয়ে আমার ছেলের বউ, আমার হাজবেন্ড, আমরা একসঙ্গে নামে আসছি, নিচে নামে আসছি, ঘর তালা দিচ্ছি, তালা দিয়ে আসছি। ফায়ার সার্ভিসের 4টা ইউনিট অংশগ্রহণ করে 9:10 আগুন নিয়ন্ত্রণে আসে এবং সে উদ্ধার কাজ শেষ হতে হতে 10:20 পর্যন্ত লাগে। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। আমরা যতটুকু জানতে পারছি যে দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। আমরা এখনো সেটি নিশ্চিত হতে পারিনি। দর্শক, এই মুহূর্তে কুয়েত মৈত্রী হাসপাতালে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হব তার সাথে। রাব্বি, অগ্নি দুর্ঘটনায় হতাহতদের এখন কি অবস্থা, চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা? মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 34 নম্বর বাসাটিতে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক তারপরেই কিন্তু আসলে হাসপাতালে নেওয়া হয় রোগীদের। এবং আমি ঠিক দাঁড়িয়ে আছি এখন কুয়েত মৈত্রী হাসপাতালে। এখানে কিন্তু আসলে যে 3 জনকে নেওয়া হয়, সে 3 জন কিন্তু আসলে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে মৃত্যুবরণ করেন এবং চিকিৎসক ডাক্তাররা, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানায় যে তারা 3 জনই মৃত্যুবরণ করছে এবং এরপরে মৃতের সংখ্যা কিন্তু আরো 3 জন বাড়ছে। অর্থাৎ এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জনের মৃত্যু রয়েছে। আমি জানাই যে 3 জন নতুন মারা গেছে, তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেলে ছিলেন, আরেকজন ঢাকা স্পেশালিস্ট হসপিটাল উত্তরের যে শাখাটি আছে সেখানে একজন ভর্তি ছিলেন এবং আরেকজন লুবানা হাসপাতালে ভর্তি ছিলেন। অর্থাৎ 3 জনের মধ্যে কিন্তু যিনি একজন শিশু ছিলেন, যিনি ঢাকা স্পেশালিস্ট হসপিটাল থেকে কিন্তু আসলে মারা যান। এবং একই পরিবারে আমি মর্মান্তিক ঘটনা জানিয়ে রাখি যে একই পরিবারের কিন্তু আসলে 3 জন মারা গিয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে একজন শিশু আছে। এই দুর্ঘটনা কিন্তু এখন পর্যন্ত আসলে সঠিক কি কারণে এই দুর্ঘটনা, এটা এখন পর্যন্ত আসলে উদ্ঘাটন করা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কিন্তু আসলে আগুনের সূত্রপাত। এবং এই যে আগুনটা, যে আমি এর আগের বুলেটিন আপনাকে দর্শকদের দেখিয়েছি যে পুরো বিল্ডিং এর, অর্থাৎ দোতলা থেকে শুরু করে পুরো বিল্ডিং এর 7 তলা পুরো ভবনটাই কিন্তু আগুনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখন হাসপাতালে ভর্তি হয়েছে। কুয়েত মৈত্রী হাসপাতালে বর্তমানে কোনো রোগী নেই এবং বিভিন্ন রোগী কিন্তু আসলে যারা ভর্তি ছিল ওই ভর্তি
লোকজন তারা কিন্তু এখান থেকে আসলে সরে গেছেন এবং তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো একটা বিষয় ছিল এবং জানেন যে ঠিক যখন আসলে এই অগ্নিকাণ্ড ঘটে তার পরপর কিন্তু তার 30 মিনিট পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছিয়ে কিন্তু তারা 30 মিনিটের মধ্যেই আগুন নির্বাপন করেন। অর্থাৎ এখন মোটামুটি বলা চলে যে আগুন নিয়ন্ত্রণে আছে এবং কুয়েত মৈত্রী হাসপাতালে এখন বর্তমানে কোনো রোগী ভর্তি নাই, কিন্তু রাজধানীর হাসপাতালে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 10 জন রোগী ভর্তি আছেন এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলা যায় না, ফলে মৃত্যুর সংখ্যা হয়তো বাড়তে পারে। তো মাহমুদ, এই ছিল আমার কাছে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা। আজ দুপুর 2:30টায় এই শোক সভা শুরু হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই শোক সভায় উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাসের হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, যুক্ত হব তার সাথে। রেমান, নাগরিক শোক সভার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আর উপস্থিতি কেমন দেখছেন, কারা আসছেন? এটা একেবারে তার প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামাজিক যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলির নেতারা এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। কোনো দলীয় বক্তব্য এখানে হবে না। কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, তার রুহের মাগফিরাত কামনা করে এই নাগরিক শোক সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন এবং তারা বসছেন, নানা ধরনের স্মৃতিচারণ করছেন, কথা বলছেন। যেটি হয়েছে এটি জে.আর. মোদাসের, যিনি সাবেক প্রধান বিচারপতি, তিনি সভাপতিত্ব করছেন। আর আজকের এই নাগরিক শোক সভার প্রধান উদ্যোক্তা ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, এছাড়া বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরাও কিন্তু এই নাগরিক শোক সভায় যোগদান করবেন। আর বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও যুগপৎ আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেই রাজপথের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা থাকবেন। প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতারাও কিন্তু আজকের এই নাগরিক শোক সভায় যোগদান করবেন। এর মধ্যে অনেকে চলে এসেছেন, অনেকে পথে আছেন, আসবেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শোক সভাটি শুরু হবে। এখানে নাগরিক যে শোক সভা, এখানে কিন্তু শুধু মুসলিম ধর্মের পাশাপাশি এবং বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরাও কিন্তু এখানে আসবেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের স্মৃতিচারণ করবেন, বক্তব্য রাখবেন। এমনটাই কিন্তু কথা রয়েছে, এমনটাই কিন্তু পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজা থেকে নাগরিক শোক সভার সবশেষ অবস্থা। সিকান্দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের এক সহকর্মী সিকান্দার রেমান, তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জানাচ্ছিলেন। আরেক সহকর্মী আছেন সংসদ ভবন এলাকায়, যুক্ত হব তার সাথে। নাবিল জাহাঙ্গীর আছেন আমাদের সাথে। নাবিল, নাগরিক শোক সভায় এখন সবার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বা কারা কারা আসছেন? জি, 2:30 থেকে এখানে যে নাগরিক স্মরণ সভা সেটা আসলে শুরু হবে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি জুমার নামাজের পর থেকেই যারা এখানে আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি এখানে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল নয়, আমরা বরং দেখাতে চাইবো যে বিভিন্ন শ্রেণী পেশার যারা নাগরিক রয়েছেন তারাই কিন্তু বেগম জিয়ার মৃত্যুতে আজকে এই নাগরিক সভায় এসেছেন এবং সেই সাথে বিভিন্ন দলের, বিএনপি সহ বিভিন্ন দলের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগেই তাদের অনেকের সাথেই কথা বলছিলাম বেগম জিয়ার সম্পর্কে। তারা তাদের যে বিভিন্ন স্মৃতি সেটি তারা স্মরণ করছিলেন এবং তারা যেটি আসলে বলছিলেন, বেগম জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাসের একটি মহাকালের সমাপ্তি হয়েছে এবং আজকে তারা বেগম জিয়ার স্মরণে এখানে আসতে পেরে তারা কিন্তু সবাই যেটি বলছেন যে বেগম জিয়ার যে তার যে নীতি ছিল, তার যে আদর্শ ছিল, সেই আদর্শের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, রাজনৈতিক নেতাগুলো নয়, সমাজের যারা অন্যান্য যারা রয়েছেন, যারা পেশাজীবী রয়েছেন, সাংবাদিক, শিক্ষক, শিল্পী থেকে শুরু করে যারা সবাই রয়েছেন তাদের সবাইকেই এই আসলে আদর্শটি লালন করা উচিত। সেই সাথে তারা কিন্তু বলছেন যে বেগম জিয়া এই যে দীর্ঘ সংগ্রাম, সেই দীর্ঘ সংগ্রাম
সংগ্রামের স্মৃতিচারণ তারা করছেন। এই গত 17 বছরে বিশেষ করে তাকে বাড়ি থেকে বের করে দেয়া, বালুর ট্রাক দিয়ে 2 বার বন্ধ করে দেয়া, এই বন্ধ রাখা, এইসব বিষয়গুলো কিন্তু আজকে আলোচনায় স্মৃতিতে স্মরণে বারবার উঠে আসছে বেগম জিয়া সম্পর্কে। এই ছিল এখানকার সবশেষ। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেগম জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। মৃত্যুর 18 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, ভক্তি ও জিয়ারতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। শুক্রবার জাতীয়তাবাদী ভ্যান রিকশা চালক দলকে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারতের পর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, একটি দল তাদের 20 দাঁত লুকিয়ে রেখেছে, ক্ষমতায় বসতে পারলে তাদের আসল রূপ ফিরে আসবে। আরফিন শাওনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 18তম দিন, এদিনেও সকাল থেকে জিয়া উদ্যানে মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে আসা নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে আবেগ, সাথে শ্রদ্ধা ও ভক্তি। এটা হলো আবেগের জায়গা। এই আবেগের জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সকল আসছি। আসলে শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের আপামত দল মত নির্বিশেষে সবার কাছে একটা শ্রদ্ধা এবং শ্রদ্ধার জিনিস। দেশনেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা এসেছি এই দম্পতিকে শ্রদ্ধা নিবেদন করতে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, যে কোনো মূল্যে একটি দল ক্ষমতার জন্য মরিয়া। নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী অরাজকতার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। একটি গোষ্ঠী যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। এরা ক্ষমতায় আসার জন্য এরকম উদ্ভট নানা রকম ফতোয়া দিবে। এদেশের জনগণ, ধর্মপ্রাণ জনগণ, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে তাদের এই ধর্ম ব্যবসায়ীদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমেই প্রতিহত করবে। সাধারণ জনগণ এই ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবে বলে আশাবাদী বিএনপির এই নেতা। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। কোনো বিশেষ ভোটের পক্ষে ভোট চাওয়া সরকারের উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে নাসিরাবাদ হাই স্কুলে মাইজ ভান্ডার শরীফের এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, সরকারের উচিত জনগণের ভাগ্য পরিবর্তনের যে ভোট রয়েছে সেই ভোট দিতে উদ্বুদ্ধ করা, কিন্তু সরকার কেবল একটি বিশেষ ভোটের পক্ষে কথা বলছে। কোনো বিশেষ কারণে সরকার এবং তাদের লোকজন ভোট দেওয়ার কথা বলা অনুচিত। বিষয়টি জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে জানান আমির খসরু। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না, সরকারের লোকজনের বলা উচিত না। সরকারের উচিত জনগণকে বলা ভোট দেওয়ার জন্য। ভোট বলতে ভোট, সব ব্যাপারে ভোট। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে, আবার একটাকে বাইরে রাখবে, এই ধরনের কথাবার্তা ভালো না। মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক হয় এই ধরনের কথাবার্তা কেউ বললে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা শহীদের রক্ত নিয়ে রাজনীতি ও উপহাস করে তাদের এই সমাজে কোনো জায়গা হবে না। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কল্লা শহীদ মাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, জনগণের মধ্যে গণভোট সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে, মানুষ এখন সব জানে ও বোঝে। এবার হাঁ ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে বলে মন্তব্য করেন প্রেস সচিব। বলেন, দেশ এগিয়ে নিতে সুশাসন প্রতিষ্ঠায় হাঁ ভোট প্রয়োজন। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? প্রত্যেকটা জায়গায় গণভোট নিয়ে যথেষ্ট ভিডিও আছে, মানুষজন এটা নিয়ে কথা বলছেন, তারা এই কথাগুলো শুনছে। আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না, তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। আজ পবিত্র শবে মিরাজ, মুসলিম উম্মার জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত। হিজরি সনের রজব মাসের 26 তারিখ দিবাগত এই রাতে মহান আল্লাহর বিশেষ রহমতে ঊর্ধ্বাকাশে গমন করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলামের ইতিহাসে এই অলৌকিক ঘটনা মিরাজ নামে পরিচিত। এ রাতে নবীজি মক্কার মসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাক নামক বিশেষ বাহনে পৌঁছান এবং আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এ রাতেই মুসলমানদের জন্য ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। শবে মিরাজ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। শবে মিরাজ মুসলমানদের জন্য নামাজের গুরুত্ব অনুধাবনের এক অনন্য স্মরণীয় রাত। বাজারে কোনোভাবেই মিলছে না স্বস্তি। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, সাথে রয়েছে সরবরাহ সংকটের অজুহাত। চাল ডালের পাশাপাশি দাম বেড়েছে মাছ মাংসেরও। এতে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। মেজবার রহমানের রিপোর্ট। আবার অস্থির নিত্যপণ্যের বাজার। চাল ডাল, মাছ মাংস ও সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহান্তে বাজারে এসে তাই নাকাল সাধারণ মানুষ। বাজারে শীতকালীন সবজি চাহিদা থাকলেও দাম অনেক। সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ঘরে 70 থেকে 80 টাকা। বেড়েছে চাল ডালের দামও। দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্রেতাদের নাবিশ্বাস উঠলেও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। যত সবজি আসলো সব পচে গেছে গা। এই যখন খরা শুয়ে ভেজে দিলে আল্লাহ দিলে দাম দামি হবো, মালের বাজারও কমবো। তেলের দাম তো আগুন, তেলে আর দাম জানা। পলার চাউল কেজি অনেক বাড়ছে। কেজি আগে ছিল যে পলার চাউল কেজি প্রতি প্রায় 15-16 টাকা বাড়ছে। সবজি কিছুদিন কম ছিল, এখন আগের চেয়ে বেশি এই দাম। মাছ ভাত বাঙালির চিরকালীন পছন্দের খাবার হলো স্বস্তি নেই মাছের বাজারে। কেজিতে দাম সামান্য বেড়েছে বিক্রেতারা এমনটা বললেও তা নাগালের বাইরে বলছেন ক্রেতারা। চাষেরটা সীমিতই, কিন্তু নদীর মাছের দামটা বেশি। নদীতে মাছ পাওয়া যাচ্ছে না ঠিক মতো। দেখলাম যে মাছের দামটা প্রচুর, 400 টাকা, 500 টাকা, 300 টাকার উপরে কেজির দাম হয়ে যায়। এটা আর কি মানে যারা মধ্যবিত্ত তাদের জন্য আসলে এটা ক্যারি করা খুব আসলে ডিফিকাল্ট হয়ে যায় আর কি, আমাদের মতো যারা মধ্যবিত্ত। সপ্তাহ ব্যবধানে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। সামনে দাম আরও বাড়বে বলছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করেই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। শীতের দিন না, শীতের কারণে পাইকার পত্র গরু বাছুর নিয়ে আসতে পারতেছে না, এই কারণে সংকট। কিনলে 10 গ্রাম হলো শীত, এখন হাটঘাট লাগে না, এই কারণে গরুর দামটা একটু বেশি। এখন আমরা যেরকম কিনি ওরকম বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 20 টাকা বাড়ছে। ব্রয়লার বাড়ছে 20 টাকা, সোনালিও 20 টাকা। হাঁসের ডিমের দামটা একটু বাড়ছে, প্রতি হালিতে 5 টাকা। 85 টাকা 80 টাকা ছিল, 85 টাকা হালি। দেশি মুরগির ডিমও একটু বাড়তি, 90 টাকা হালি চলতেছে। শীতের জন্য অনেক খামার বন্ধ হয়ে গেছে, এর জন্য দাম বেশি। আসলে এটা তাদের একটা অজুহাত, তারা যে কোনো মূল্যেই দাম বাড়াতে চায়। রোজার বাকি এখনো 1 মাস। এরই মধ্যে নিত্যপণ্যের বাড়তি এই দামে হতাশায় মধ্য আয়ের ও সাধারণ মানুষজন। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা। দুজনের নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাঙ্গামাটি পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গাছের গুঁড়ি বোঝায় একটি মিনি পিকআপ কাপ্তাই যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এতে পিকআপে থাকা শ্রমিকরা গাছের গুঁড়ি আর পিকআপের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। এদিকে নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন অভিদেবনাথ ও হৃদয়চন্দ্রশীল। মাইজদি চৌমুনি এলাকায় পৌঁছালে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। উদ্ধার করে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে অভিদেবনাথের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হৃদয়চন্দ্রশীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকালে তার মৃত্যু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলা জনগণের মুক্তির জন্য ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে তিনি এভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন মাচাদো। ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতের পর মাচাদো বলেন, এই দিনটি ভেনেজুয়েলাবাসীর জন্য ঐতিহাসিক। সাক্ষাৎ শেষে হোয়াইট হাউসের বাইরে তিনি জানান, নিজের নোবেল শান্তি পদকটি ট্রাম্পকে উপহার দিয়েছেন। কংগ্রেসে মার্কিন সেনেটরদের সঙ্গেও বৈঠক করেছেন মাচাদো। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় নোবেল শান্তি পদক উপহারের বিষয়টি উল্লেখ করেছেন ট্রাম্প। কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প লিখেছেন, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন। নোবেল বিজয়ী মাচাদো গত সপ্তাহে তার পদক ট্রাম্পের সাথে ভাগাভাগির ইচ্ছে প্রকাশ করলে নোবেল কমিটি সাড়া দেয়নি। নোবেল পিস সেন্টার জানিয়েছে, পদকের অধিকারী পাল্টালেও পুরস্কার বিজয়ের উপাধি বদলানো যায় না। গত 3 জানুয়ারি বিতর্কিত অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া যুক্তরাষ্ট্রে নেয়ার পর ওই পদে বসার আশায় ছিলেন মাচাদো। তাকে সমর্থনে অস্বীকৃতি জানিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সাথে কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
উত্তরার আবাসিক ভবনে আগুন, 6 জনের মৃত্যু, 13 জনকে জীবিত উদ্ধার, কয়েকজনের শঙ্কাজনক অবস্থা। একটু পরই খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা, জিয়া উদ্যানে মানুষের ঢল। গণভোটের পক্ষ নেয়া সরকারের উচিত নয়, মন্তব্য আমির খসরুর। শহীদের রক্ত নিয়ে উপহাস নয়, আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।